তোমার আমার প্রেম, লেখনীতে রুবা ফারহা, পর্ব 1। চৌধুরীর বাড়িতে যেন উৎসব লেগে গেছে। সকাল থেকে ঘরের প্রতিটি কোণা ঝাড়া মোছা থেকে শুরু করে তৈরি হচ্ছে হরেক রকম খাবার। হবেই বা না কেন, চৌধুরী বাড়ির বড় ছেলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে আজ বাড়ি ফিরছে। তার আশার আনন্দেই তো এত আয়োজন। মিনারা বেগম ছেলের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে। কতদিন পর নারী ছেড়ে ধন আসছে। রান্নাঘরে নানা পদের রান্নায় ব্যস্ত মিনারা বেগম। তার পাশে তাকে সাহায্য করছে ঈশানী। মিনারা বেগম ঈশানীর উদ্দেশ্যে বললেন, ইস্যু, সকাল থেকে অনেক খাটাখাটনি করেছিস, যা নিজের রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে। ঈশানী নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, হাতের কাজ শেষ করে যাচ্ছি ছোট মা। মিনারা বেগম তাড়া দিয়ে বললেন, এখনই যা, আর পটের বিবিকে বলবি গোসল করে নিচে আসতে। ঈশু নিজের কাজ শেষ করে প্রথমে উপরে গেল আরিয়ার রুমে। আরিয়া ঈশানীর চাচাতো বোন। ঈশানীর থেকে আরিয়া 2 বছরের বড়। আরিয়ার রুমে তাকে দ্রুত নিচে নামার তাগিদে ঈশানী নিজের রুমে গেল। ঈশানী যখন 11 বছর, তখন তার মা বাবা সড়ক দুর্ঘটনায় স্পট ডেথ হয়ে যায়। সেই বয়সে ঈশানী পরিচিত হয় এতিম নামক শব্দ থেকে। তারপর ঈশানীকে আগলে নেয় তার ছোট্ট চাচু জাহেদ চৌধুরী। তারপর থেকে সেই চৌধুরী বাড়িতেই আছে। যদিও বাড়িটি তার বাপ চাচা দুজনেরই, তবুও বাবা মা চলে যাওয়ার পর ঈশানী নিজেকে এই বাড়ির আশ্রিতাই ভেবে আসছে। যার নিজের বাবা মা নেই, সে তো অন্যের বাসায় আশ্রিতাই। তার চাচা চাচি ভালো মানুষ, বিধায় তাকে নিজের মেয়ের মতো স্নেহ করে, কিন্তু সে তো জানে সে তাদের জন্য উটকো ঝামেলা বই কিছুই না। তাই লেখাপড়ার পাশে যতটুকু সময় ঈশানীর হাতে থাকে, সে বাড়ির বিভিন্ন কাজ করে থাকে। তার চাচা চাচি না করলেও সে শোনে না। নিচ থেকে হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। তখনই আয়রা দুম করে ঈশানীর রুমে এসে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো, ইস্যু জলদি নিচে আয়, আরহান ভাইয়া চলে এসেছে, সবার জন্য এত এত গিফট এনেছে। ঈশানী মরিন হাসলো এবং বলল, তুমি যাও আরপু, আমি আসছি। আয়রা তাড়া দিয়ে নিচে চলে গেল। তার ভাই কি কি গিফট এনেছে দেখতে হবে তো। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আরহান মীর চৌধুরী ইন্টার পরীক্ষার পরেই পাড়ি জমিয়েছিল লন্ডনে ডাক্তারি ডিগ্রি অর্জনের জন্য। আজ 6 বছর পর দেশের মাটিতে পা রাখলো শেষে। মাকে জড়িয়ে ধরতেই তিনি হু হু করে কেঁদে উঠলেন। কতদিন পর ছেলেকে কাছে পেলেন। মায়ের মাথায় একটা চুমু দিয়ে বাবার দিকে এগিয়ে গেল আরহান। বাবাকে সালাম দিয়ে কোলাকুলি করতেই আদরের ছোট বোনকে দেখতে পেল। হাত বাড়িয়ে দিতেই আয়রা হামলে পড়ল ভাইয়ের বুকে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে মিনারা বেগম তাড়া দিলেন, হয়েছে হয়েছে, ছেলেটাকে এবার ছাড়, বাবা তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের সব খাবার করেছি। আরহান মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার রান্না সবচেয়ে বেশি মিস করেছি মা। তারপর কালো লাগেজের দিকে আঙ্গুল তুলে দেখাতে দেখাতে আয়রাকে বলল, ওখানে তোদের সকলের জন্য গিফট আছে, সকলকে দিয়ে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়রা তো খুশিতে লাফিয়ে উঠল, ভাইয়াকে ছেড়ে লাগেজের দিকে গেল। আরহান ফ্রেশ হতে নিজের কক্ষে চলে গেল। কিছুক্ষণ পরেই ঈশানী আসলো ড্রয়িং রুমে আসতেই আয়রা ডাকলো ঈশানীকে, এই ইস্যু, এদিকে আয়, দেখে যা ভাইয়া কত কি এনেছে, কতগুলো চকলেট গিফট এনেছে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে গেল। চকলেটের প্রতি তার দুর্বলতা আছে, তবু মুখ ফুটে বলল না, আপুকে আমাকে একটা চকলেট দাও। সে এরকমই, কখনোই কিছু চাইতে পারে না। আয়রা একে একে সকলের গিফট সকলকে দিল। আয়রা আর ঈশানীর জন্য একই রকম গিফট কিনেছে আয়রান। দুজনের জন্য 2টো ফোন, 2টো ল্যাপটপ আর অনেকগুলো চকলেট তো আছেই। ঈশানী জিনিসগুলো দেখে রান্নাঘরের দিকে গেল মিনারা বেগমকে সহায়তা করতে। মিনারা বেগমের সাথে সাথে সকল খাবার টেবিলে এনে সাজাতে লাগলো। আস্তে আস্তে জাহিদ চৌধুরী আয়রা চলে আসলো। তাদের খাবার বাড়তে বাড়তে মিনারা বেগম আয়রাকে বললেন, আরও গিয়ে দেখায় তো আরহান আসছে না কেন। আরিয়া ততক্ষণে খাবার খেতে বসে পড়েছে। সেটা দেখে ঈশানী বলল, আপু তো খেতে বসেছে ছোট মা, আমি দেখে আসছি। মিনারা বেগম ঘাড় কাত করে সম্মতি জানাতেই ঈশানী উপরে গেল। আরহানের রুমের দরজা ভেজানো। ঈশানী প্রথমে 2টো টোকা দিল দরজায়। কোনো সারা শব্দ না পেয়ে
মৃদু ধাক্কা দিল দরজায়। দরজা খোলাই ছিল, বিদায় খুলে গেল। ঈশানী প্রথমে উকিদের রুমটা দেখলো। কেউ নেই ভিতরে, পুরো রুম ফাঁকা, বিছানার উপর ব্যাগ রাখা। ঈশানী এবার ঘরে ঢুকলো। ওয়াশরুমে থেকে পানির শব্দ বুঝলো আরহান ভাই গোসল করছে। ঈশানী থাকবে না চলে যাবে ভাবতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিল একটু অপেক্ষা করবে। ঈশানী প্রথমবারের মতো এই রুমে প্রবেশ করলো। ঈশানী যখন বাবার মার মৃত্যুর পর এই বাসায় এসে তার 1 মাস পরেই আরহান লন্ডন চলে যায়। এরপর থেকে এই রুমে তালাবদ্ধই ছিল। ঈশানী এর আসার সুযোগ হয়নি। ঈশানী ঘুরে ঘুরে রুম দেখতে লাগলো। গোছানো পরিপাটি রুম, মাস্টার সাইজ একটা বেড, বেডের পাশে একটা ছোট টেবিল, তার উপর ল্যাম্প রাখা, খাটের পাশেই একটা বড় সোফা রাখা এবং সেটার পাশে একটা বড় আলমারি, আর তার বিপরীত পাশে একটা ড্রেসিং টেবিল। সিমসাম সুন্দর ঘর। রুমের পাশ ঘেঁষে রয়েছে একটা ব্যালকনি। ঈশানী যখন সবকিছু ঘুরে ঘুরে দেখছিল তখনই দরজার খট শব্দে পিছু ফিরে চাইতে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল ঈশানী। আরহান গোসল করে শুধুমাত্র একটা টাওয়েল কোমরে পেঁচিয়ে বেরিয়েছে। ঈশানী লজ্জায় মাথা নামিয়ে নিল। আরহান ঈশানীর দিকে তাকিয়ে এগিয়ে গেল সামনে এবং প্রশ্ন করল, তুমি ঈশানী? ঈশানী মাথা নিচু করেই উত্তর দিল, জি, ছোট মা খেতে ডেকেছে এক্ষুনি বলেই আর আরহানের দিকে না তাকিয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে ঈশানী আসার 2 মিনিটের মাথায় আরহানও চলে এসেছে। জাহেদ চৌধুরীর পাশের চেয়ারটা টেনেই তার পাশেই বসে পড়ল। মিনারা বেগম ছেলেকে আদর যত্ন করে খাওয়াতে লাগলেন। ঈশানী তখনও খেতে না বসায় মিনারা বেগম চোখ রাঙিয়ে বলেন, ইস্যু, এক্ষুনি খেতে বস, সকাল থেকে কাজ করছিস, খেতে বস। আরহান এক পলক চাইল ঈশানীর দিকে, পরপরই খাওয়ায় মনোযোগ দিল। খেতে খেতে বাবা ছেলের টুকটাক কথা চলল। জিহাদ চৌধুরী জিজ্ঞেস করলো, তো এখন তোমার প্ল্যান কি? আরহান বলল, একটি হাসপাতাল থেকে জয়েনিং লেটার এসেছে, কয়েকদিনের মধ্যে জয়েন করব। জাহেদ চৌধুরী হেসে মাথা ঝাঁকিয়ে বলেন, বেশ ভালো। তবে খাওয়া শেষ করে তিনি উঠে গেলেন। আরহানও খাওয়া শেষ করে মাকে বলে বেরিয়ে গেল। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। একদমই নতুন আমি, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন। আপনারা উৎসাহ দিলে পরবর্তী পর্ব লিখব ইনশাল্লাহ। তোমার আমার প্রেম, পর্ব 2। পরন্ত বিকেলে সূর্যের দীপ্তিময় লাল আভা যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। সেই সময়টা বেশ উপভোগ করে ঈশানী। প্রতিদিন এই সময়টা সে নিজের জন্য বরাদ্দ রাখে। রোজ বিকেলে ছাদে নিরিবিলি পরিবেশে আকাশের দিকে তাকিয়ে থাকা ঈশানীর অন্যতম পছন্দের কাজ, যেখানে আকাশটা হয় তার ডাক বাক্স, আর সেই নির্বিন্যাস তাকিয়ে অভিযোগ, অভিমান, কষ্ট, ইচ্ছে, আকাঙ্ক্ষা মেলে ধরে আকাশের খোলা ডাক বাক্সে। তখন সে নিজেকে আকাশের এক ছত্র মালিক মনে করে, যেখানে শুধু তার আর তার ভাবনার আনাগোনা। তবে আজকে তার প্রতিদিন সুন্দরতম কাজে ব্যাঘাত ঘটাতে ছাদে প্রবেশ করে আরহান। ঈশানী যখন গভীর মনোযোগ দিয়ে আকাশ দেখায় ব্যস্ত, তখন আরহান ফোনে কথা বলতে বলতে ছাদে উঠে আসে। মানুষের কথার শব্দে ঈশানীর মনোযোগে ব্যাঘাত ঘটে। সে ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে দেখতে পায় আরহান এসেছে। আরহানও ছাদে কাউকে দেখতে পেয়ে থেমে যায়। তারপর দুজনের চোখাচোখি হয়ে যায়। ঈশানী চোখ ঘুরিয়ে নেয় এবং ভাবতে থাকে চলে যাবে নাকি থাকবে। যখনই সে ভাবলো চলে যাবে, তখনই অনুভব করলো কেউ তার পাশে এসে বসেছে। ঈশানী এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিটের নীরবতা ভেঙে আরহান বলে উঠল, এখানে কি করছো? ঈশানী একটু সময় নিল, তারপর আকাশের দিকে তাকিয়েই বলল, আকাশ দেখছে। আরহানের বোধহয় উত্তরটা পছন্দ হয়নি। নাক মুখ কুচকে বলল, আকাশ দেখার কি আছে? ঈশানী উত্তর করল, আকাশের অসীম ঠিকানায় নিজেকে মেলে ধরে যায়, স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। আরহান তাকালো ঈশানীর দিকে, তারপর আবার জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ো? ঈশানী ছোট্ট করে বলল, ইন্টার 2য় বর্ষ। আরহান বেশ অবাক হলো। এইটুকুর মেয়ে, অথচ আচার আচরণে মনে হবে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। এই বয়সের মেয়েরা সাধারণত চঞ্চল, প্রাণবন্ত, ছুকছু প্রকৃতির হয়ে থাকে। অথচ এই মেয়ে যেন পানির মতোই ঠান্ডা, নীরব, প্রাণহীন। মাগরিবের আজানের শব্দ কানে ভাসতেই আরহান ঈশানীর উদ্দেশ্যে বলল, নিচে গিয়ে মাকে বলবে আমার রুমে 1 কাপ কফি দিতে। ঈশানী ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল।
আরহান কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নিচে নেমে গেল। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। খাবার বেড়ে দিচ্ছেন মিনারা বেগম। মিনারা বেগমের জরুরিতে ঈশানীও খেতে বসেছে, কিন্তু সে খাচ্ছে কম, খাবার নাড়ছে বেশি। সেটা দেখে মিনারা বেগম ধমকে উঠলেন, কিরে ইস্যু, না খেয়ে ভেবে বসে আছিস কেন? ইস্যু ঢোক গিলল। সে কিছু বলতে চায়, কিন্তু কথা যেন তার গলায় আটকে আছে। টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে। চাচ্চু হয়তো ভুলে গেছে, নাহলে নিজ থেকে দিয়ে দিত। এদিকে কালকে লাস্ট ডেট জমা দেওয়ার। কিন্তু এটা বলতেই ঈশানের যত অস্বস্তি হচ্ছে। তার মতো তাকে পড়াশোনা করাচ্ছে, এটাই তো ঢের। সেখানে সে আবার কোন মুখে নিজের প্রয়োজনের কথা বলবে? কিন্তু না বললেই নয়, রেজিস্ট্রেশন ফি না দিলে সে টেস্ট দিতে পারবে না। তবু বলতেই হবে ভেবে একটা গলা খাকারে দিল। তারপর চাচ্চুকে বলল, চাচ্চু, আমার টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে। জাহিদ চৌধুরী খেতে খেতেই বললেন, বেশ তো, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও মা। ঈশানী অস্বস্তিতে আরও গাঢ় হয়ে বললেন। মিনমিনিয়ে বলল, চাচ্চু, আসলে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট কাল। জাহিদ চৌধুরী খাওয়া থামিয়ে বললেন, সরি ইসুমা, আরহান আসার খুশিতে ভুলেই গিয়েছিলাম। তুই চিন্তা করিস না, আমি কালকে গিয়ে দিয়ে আসবো। ইস্যু আবার খাওয়ায় মনোযোগ দিলেন। আরহান এতক্ষণ ইস্যুর আচরণ লক্ষ্য করছিল, এবং এই মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটা সত্যিই অদ্ভুত। না হলে এই কথা বলতে এত অস্বস্তি লাগার কি আছে? সকাল সকাল খেয়ে ইস্যু কলেজে চলে গেছে। আয়রা চলে গেছে ভার্সিটি, এবং জাহিদ চৌধুরী ব্যবসায় চলে গেছেন। বাসায় আছেন শুধু মিনারা বেগম এবং আরহান। আরহান যেহেতু কালকেই লন্ডন থেকে এসেছে, তাই কয়েকদিন তার ছুটি রয়েছে। আরহান এসে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে যায়। সে তার মাকে ভীষণ ভালোবাসে, এবং মিনারা বেগমও ছেলের অন্তঃপ্রাণ। কলেজের প্রথম ঘন্টার ক্লাস শেষ। ঈশানী আর তার একমাত্র বেস্ট ফ্রেন্ড মিথিলা গল্প করছে। গল্প বলতে মিথিলা বলে যাচ্ছে আর ঈশানী শুনে যাচ্ছে, মাঝে মাঝে হু হা উত্তর দিচ্ছে। মিথিলা জানে ঈশানের আচার আচরণের সম্পর্কে। যেখানে মিথিলা সারাক্ষণ কথাই বলতে থাকে, সেখানে ঈশানের মুখ থেকে হুটহাটি কথা বের হয়, যেন কথা বললেই ট্যাক্স দিতে হবে। তাই হয়তো এই দুজনের এত মিল। মিথালি একটু ঈশানীর দিকে চেপে বসলো এবং কণ্ঠস্বর নিচু করে বলল, এই, তোর চাচাতো ভাই দেখতে কেমন রে? বিদেশ থেকে এসেছে, বিদেশিদের মতোই দেখতে হয়েছে নাকি, বল না। ঈশানীর চোখে ভেসে উঠল আরহানের প্রতিচ্ছবি। লম্বায় কত হবে লোকটা? 5-11 অথবা 6 ফুট বোধ হয়। গায়ের রং ফর্সা, কপালের সামনে কিছু চুল আছে, কালচে খয়েরি চোখ, সুঠাম দেহ, সব মিলিয়ে তাকে সুদর্শন পুরুষ বলা যায়। কিন্তু ঈশানী এত কিছুর বর্ণনা দিল না। ছোট্ট করে বলল, দেখতে কেমন হবে? সুন্দর। বাঙালি মানুষ বাঙালিদের মতোই দেখতে হবে। মিথিলা আরও কিছু বলতো, তবে তার আগেই ক্লাস স্যার প্রবেশ করে তাদের গল্পের এখানেই ব্যাঘাত ঘটে। চৌধুরী বাড়ির গেটে আসতেই ঈশানী দেখল আরে যেন কাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। আরে তখনও ঈশানীকে দেখেনি। সে বিদায় জানিয়ে পিছু ফিরতেই ঈশানীকে দেখতে পেয়ে চমকে গেল। সাফাই গাওয়া কণ্ঠে বলল, আমার বান্ধবী এসেছিল এদিকে একটা কাজে, তাই ওকে বায়ু দিচ্ছিল। ঈশানী ভ্রু কুচকে একবার তাকালো, তারপর স্বাভাবিকভাবেই বলল, ও আচ্ছা, চলো ভিতরে যাই। আয়রা যেন হাঁপ ছেড়ে বাঁচল, হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, চল ভিতরে যাই। বাড়িতে প্রবেশ করতেই ড্রয়িং রুমে অনেক মানুষ দেখতে পেল তারা। আয়রা এক দৌড়ে চলে গেল তার মামার পাশে। আরহান এসেছে শুনে আয়রা আর আরহানের মামা মামি এসেছে দেখা করতে। সাথে এসেছে তাদের 2 ছেলে মেয়ে। মেয়েটার নাম রিমি, ঈশানীর সাথে একই ক্লাসে পড়ে, আর ছেলেটার নাম রনি, সে এবার অনার্স ফাইনাল ইয়ারে। আয়রা খুশি হলেও খুশি হতে পারেনি ঈশানী। ঈশানীকে দেখেই রনি একটা গা জ্বালানো হাসি দিল, যেটা দেখে ঈশানী আরও অস্বস্তিতে পড়ল। তারপর ড্রয়িং রুমে উপস্থিত সকলকে সালাম দিয়ে সে দ্রুত প্রস্থান করলো নিজের রুমের উদ্দেশ্যে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। তোমার আমার প্রেম পর্ব 3। ঈশানী নিজের রুমে এসে ব্যাগটা ছুঁড়ে মারে। এই রনি ছেলেটা তাকে ভীষণ জ্বালাচ্ছে। কখনো কল করে, কখনো মেসেজ দিয়ে। ছোট মার ভাইয়ের ছেলে বলে কাউকে কিছু বলতেও পারছে না।
ছোট মা যদি ভুল বুঝে? বিরক্ত হলো ঈশানী। শরীর খুব ক্লান্ত, গোসল নেওয়া প্রয়োজন। গোসল করার উদ্দেশ্যে চলে যায় ওয়াশরুমে। গোসল শেষে ওয়াশরুম থেকে বের হতেই দেখে রনি তারই রুমে তারই বিছানায় বসে আছে। ঈশানীর যেন মুহূর্তেই মেজাজ খেচে গেল। শ্বাস লম্বা নিয়ে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমার রুমে কি করছেন? রনির ঠোঁটে বিচ্ছিরি হাসি নিয়ে এক চোখ টিপে বলে উঠল, এসেছিলাম তো তোমার সাথে গল্প করতে, কিন্তু তুমি যে সিনেমা দেখাবে সেটা তো ভাবিনি ডার্লিং। ঈশানী নিজের দিকে চাইতেই লজ্জায় ও রাগে চোখ খিচে নিল। তার বুকে ওড়না নেই, গোসল করতে যাবে বলে বাইরে রেখে গিয়েছিল। সে দ্রুত গিয়ে ওড়না ভালো মতো শরীরে জড়িয়ে নেয়। কণ্ঠে দ্বিগুণ তেজ ও ধমকে বলে ওঠে, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান অসভ্য লোক। ঈশানীর কথায় রনি যেন মজা পেল। খ্যাক করে হেসে বলল, অসভ্যতামি করার আগেই অসভ্য উপাধি দিলে সুন্দরী? নট ফেয়ার। এখন তাহলে অসভ্যতামি করে উপাধিটাকে জাস্টিফাই করা উচিত, কি বলো? রনি এক পা দু পা করে এগিয়ে আসতে লাগলো ঈশানীর দিকে, মুখে তার বিচ্ছিরি হাসি। এতক্ষণ রুদ্রমূর্তির রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা ঈশানী যেন এবার দমে গেল। বুকে ভয়রা এসে দানা বাঁধল। সে না চাইতেও কখন যেন পিছনে হাঁটতে শুরু করেছে। পিঠ গিয়ে থেকেছে দেয়ালে। ভেতরে ভেতরে ভয় পেলেও উপরে সেটা প্রকাশ না করেই ঝাঁঝালো কণ্ঠে ও আবারও বলল, এগোচ্ছেন কেন এভাবে? বেড়ে যেতে বলেছি না আপনাকে আমি? রনি একদম ঈশানের কাছে এসে দাঁড়ালো। গাল বাঁকিয়ে বিচ্ছিরি হাসি দিয়ে তার এক আঙ্গুল দিয়ে ঈশানের গাল থেকে স্লাইড করে আঙ্গুল নিচে নামাতে নামাতে বলল, অসভ্যতাময় করছি সুন্দরী। ঈশানী চোখ খিচিয়ে বন্ধ করে নিল এবং তৎক্ষণাৎ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রনির গালে একটা চর বসালো। রাগের লাল হওয়া চোখ ও নাকের পাটা ফুলিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, এক্ষুনি বেড়ে যান আমার রুম থেকে, নাহলে আমি চাচুকে রাখবো। রনি যেন কল্পনাও করতে পারেনি ঈশানী এমন কাজ করবে। এতদিন জেনে এসেছে ঈশানী ঠান্ডা স্বভাবের, নীরব সহজ সরল মেয়ে, যে কিনা সাত চরেও কোনো হ্রাস করে না। ঈশানীর থেকে থাপ্পড় খেয়ে রনি আরও ফুঁসে উঠল। ঈশানীর গলা চেপে ধরে হিসিয়ে বলল, চালচুলোহীন আশ্রিতা মেয়ের এত সাহস আমার গায়ে হাত তোলা! রনি শিকদারের গায়ে! এর ফল তোমায় ভোগ করতে হবে, ভয়ঙ্করভাবে ভোগ করবে। বলেই ঈশানীর গলা ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে চলে যায়। এতক্ষণ ঈশানীর গলা চেপে ধরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। গলা ছেড়ে দিতেই যেন দেহে প্রাণ আসে। ডুকরে কেঁদে ওঠে ঈশানী। কেন তার জীবনটা এমন? আজ যদি তার বাবা মা বেঁচে থাকতো, কেউ তার দিকে কুদৃষ্টি দিতে পারতো? কেউ এভাবে গায়ে হাত দিতে পারতো? নিশ্চয়ই পারতো না। তার বাবা সেই হাত ঘুরিয়ে দিত, কিন্তু তার তো কেউ নেই, তাই তো তার জীবন এমন। সে কাঁদতে কাঁদতে রুমের দরজা আটকে দিল। তারপর আয়নার সামনে দাঁড়াতেই গলায় আঙ্গুলের ছাপ দেখতে পেল। ফর্সা শরীরে আঙ্গুলের ছাপ যেন টকটকে লাল হয়ে ফুটে উঠেছে। ঈশানী আবারও ডুকরে কেঁদে উঠল। কাকে বলবে এসব সে? কেউ কি বিশ্বাস করবে? সমাজে যে সব দোষ তো মেয়েদেরই হয়। ঈশানী আর রুম থেকে বের হয়নি। আয়রা রিমি ডাকতে এসেছিল ওকে। মাথা ব্যথার বাহানায় আর নিচে যায়নি সে। সারা সন্ধ্যা দরজা আটকে নিজের রুমেই শুয়েছিল সে। নিচে ড্রয়িং রুমে আরহান বসে ফোন টিপছে। এসব ফ্যামিলি গ্যাদারিং তার মোটেও পছন্দ না। শুধুমাত্র মায়ের কথা রাখতে বসেছে সে। তার মামা তাকে প্রশ্ন করলে টুকটাক উত্তর দিচ্ছে। দূর থেকে আরহানের প্রতিটি অঙ্গভঙ্গি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে রিমি। ছোটবেলা থেকেই সে তার আরহান ভাইয়ের প্রতি দুর্বল। এরকম সুদর্শন পুরুষ চোখের সামনে থাকলে প্রেমে না পড়ে কি থাকা যায়? যায় না তো। তাই তো রিমিও পারেনি। আরহান যখন বিদেশে ছিল তখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তাকে ফলো করেছে, অগণিত মেসেজ পাঠিয়েছে। আরহান এত এত মেসেজের ভিড়ে দুই একটা মেসেজের উত্তর দিত, তবুও হাল ছাড়েনি রিমি। রিমি আরহানের দিকে এগিয়ে গেল এবং তার পাশে শরীর ঘেঁষে বসে পড়ল।
কণ্ঠ নামিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করলো, আরহান ভাই, আপনি কি আবার চলে যাবেন নরনে? আরহান ভ্রু কুঁচকে তাকালো রিমির পানে, খানিক ধমকে বলে উঠল, সরে বস রিমি, এরকম ঘেঁষাঘেঁষি আমি পছন্দ করি না। রিমির যেন অন্তরাত্মা কেঁপে উঠল। তড়িৎ বেগে সেখান থেকে উঠে মায়ের কাছে চলে গেল। আরহান কপালে ভাঁজ ফেলে মাকে বলে উপরে চলে গেল। রাতের খাবার খেয়ে মামিও চলে গেল। ঈশানের সময় কাটছে ভীষণ ব্যস্ততা। তার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। সে পরীক্ষায় ভীষণ ভালো। তার জীবনের একমাত্র লক্ষ্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, যাতে কারোর উপর নির্ভরশীল না হতে হয়। তাই সে সবসময় ভালোভাবে পড়াশোনা করেছে এবং আশানুরূপ ফলাফলও করে এসেছে। আজ পরীক্ষা দিয়ে বিকেলে বাসায় এসে দেখে ড্রয়িং রুমে মোটামুটি হই হুল্লোড় পড়েছে। কাজের লোক ড্রয়িং রুম পরিষ্কার করে নতুন টেবিল ম্যাট, সোফা কভার সব পরিবর্তন করছে। ঈশানী সোজা রান্নাঘরে দিকে গেল। গিয়ে দেখতে পায় তার ছোট মা রান্নায় ব্যস্ত। ঈশানী পাশে গিয়ে দাঁড়াতেই মিনারা বেগম মিষ্টি করে হেসে বলেন, এসে গেছিস? পরীক্ষা কেমন হয়েছে? ফ্রেশ হয়ে খেতে আয়। ঈশানী মৃদু কণ্ঠে বলল, পরীক্ষা ভালো হয়েছে। আজ কি বাসায় কিছু আছে ছোট মা? এত আয়োজন কিসের? মিনারা বেগম হাতে কাজ করতে করতে ব্যস্ত কণ্ঠে বললেন, আরে বলিস না, আজ সকালেই তোর চাচু হুট করে বলল আর ওকে দেখতে আসবে ব্যবস্থা করতে। এরকম একদিনে বললেই কি হয় বল? বাড়িতে মানুষ আসলে কত কাজ, এই লোক কি আর সেটা বোঝে? ওই তো অর্ডার করেই খালাস। ঈশানীর ভীষণ খুশি হলো। তার আরও আপুর বিয়ে হবে, নিশ্চয়ই এটা খুশির সংবাদ। ঈশানী খুশি হয়ে বলল, আর আপু এসেছে? আপু জানে এই ব্যাপারে? মিনারা বেগম এ পর্যায়ে হাতের কাজ স্থগিত রাখলেন। তারপর মলিন কণ্ঠে বললেন, মেয়েটা শুনেছে থেকেই রেগে আছে, এক দফা কেঁদেও ভাসিয়েছে। সে এখন বিয়ে করবে না। এদিকে তোর চাচুও তো শোনার মানুষ নয়। তুই গিয়ে দেখ তো মেয়েটাকে কি করছে। মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তৈরি করে দে মা। ঈশানীর কিছুটা মন খারাপ হলো। কি দরকার আপুকে জোর করার? আপুর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে কি আপু খুশি হবে কখনো? কিন্তু মুখে কিছু বলল না। ছোট মার কথা শুনে ছুটে আরিয়ার রুমে গেল। আরিয়া কাঁদছে আর ফোনে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। ঈশানী যেতে ফোন রেখে দিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, আমি এই বিয়ে করতে চাই না ইস্যু, কিছু একটা কর প্লিজ। আসসালামু আলাইকুম। পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাইরে আকাশ মেঘলা, আকাশে কালো মেঘেরা ভিড় জমিয়েছে। দেখেই মনে হচ্ছে যে কোনো সময় তারা দলবল নিয়ে ঝমঝমিয়ে নামবে। বাহিরের কালো মেঘের মতো ঈশানের মনেও মেঘেরা ভিড় জমিয়েছে। আয়রা কাঁদতে কাঁদতে জানিয়েছে তার ইউনিভার্সিটির প্রফেসরের সাথে গভীর প্রণয় রয়েছে তার, যার জন্য বদ্ধ উন্মাদ আয়রা। সব কিছু তাদের মধ্যে ভালোই চলছিল। হুট করে আজকে আয়রাকে দেখতে আসবে সেটা খুনাক্ষরেও টের পায়নি সে। ভার্সিটি থেকে আসতেই মায়ের থেকে বিয়ের কথা শুনতেই এক দফা চিল্লিয়েছে মায়ের সাথে। কোনো কাজ হয়নি তাতে। মা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তার বাবা কথা দিয়ে রেখেছে, সেটা এখন নড়চড় করা যায় অসম্ভব। আয়রা কোনো উপায় না পেয়ে যখন জ্ঞান শূন্য অস্থির হয়ে পড়ে, তখনই তার ফোন লাগায় প্রেমিক পুরুষকে, তার একমাত্র ভরসার স্থল। কিন্তু হায়, তার প্রেমিক পুরুষ যে তাকে উপেক্ষা করছে। মুখের ওপর কল কেটে দিয়েছে। কল কাটার পূর্বে অত্যন্ত রুক্ষ কণ্ঠে জানিয়েছে তাকে বিয়ে করে নিতে। তারপর পরই ফোন বন্ধ। প্রেমিক পুরুষের এই উপেক্ষা, রূপ পরিবর্তন মোটেও মেনে নিতে পারছে না আয়রা। কি করে পারলো সেইভাবে মুখ ফিরিয়ে নিতে? এতদিন কি তবে লোকটা তার সাথে নাটক করেছে? এত ভালোবাসা, এত যত্ন, এত পাগলামি, এগুলো সব কি তার নাটক? না, আয়রা আর ভাবতে পারছে না। বুকের মধ্যে যেন কেউ সুচ দিয়ে ফুটো করে যাচ্ছে, ভেঙে টুকরো টুকরো করে ফেলছে তার হৃদয়। বুক চিরে আর্তনাদ আসছে। কি করবে ভেবে পাচ্ছে না। এসব কথা ঈশানীকে বলছে আর পাগলের মতো কান্না করে যাচ্ছে। ঈশানী নিজেও ভেবে পাচ্ছে না কি করে আয়রাকে শান্ত করবে, কিন্তু আয়রার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। আয়রার সাথে সেও কাঁদছে। ঈশানীর মনে
প্রশ্নটাকে লোকটা কি আদৌ তারাই আরব্যকে ভালোবেসেছিল? দুজন যখন কাঁদতে ব্যস্ত তখনই নিচ থেকে কথা বলার শব্দ এলো। আয়রা আরও করুণ সুরে কেঁদে উঠল। ঈশানের দিকে অশ্রু ভেজা কণ্ঠে তাকিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, ইসুরে, আমি এখন কি করব? আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে শুধু ইয়াসিনের বসবাস। আমি কি করে অন্য লোকের সামনে যাব নিজেকে প্রদর্শন করতে? যেই স্বার্থপর লোকের কাছে আমি নিজের সকল অনুভূতি উজাড় করে দিয়েছি, সেই লোকটাও আমার পাশে নেই। আমার তো মরে যেতে ইচ্ছা করছে। কি করব আমি ইসু? আয়রার কণ্ঠ অনেক করুণ শোনালো। আয়রার কথা শুনে ঈশানের ভেতরে কেঁদে উঠল। সে আয়রাকে জড়িয়ে ধরে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আপু, এভাবে বলো না প্লিজ। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। তুমি দয়া করে আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রাখো। আরও কিছু বলার আগেই রুমে প্রবেশ করলেন মিনারা বেগম। সে রুমে ঢুকতে ঢুকতে তাড়া দিয়ে বললেন, কি রে আরু, এখনো রেডি? আর কিছুই বললেন না, মূলত বলতে পারলেন না। আরিয়া কাঁদতে কাঁদতে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছে। মেয়ের এহেন করুণ দশা দেখে উনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। মৃদু কণ্ঠে বললেন, এভাবে কেন কাঁদছিস মা? দেখতে আসলি কি বিয়ে হলো? কেঁদে কেঁদে নিজের কি হাল বানিয়েছিস দেখ তো। মনে হচ্ছে আজই তোর বিয়ে। আরিয়া ফুপিয়ে কেঁদে উঠল এবং মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি নিচে যাব না। আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? মিনারা বেগম ফিচেল হেসে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগল মেয়ে, সন্তান কখনো মায়েদের কাছে বেশি হয় নাকি? কিন্তু মেয়ে হয়ে জন্মেছিস, পরের বাড়িতে যেতে হবে আজ বা কাল। তাছাড়া বাবার উপরে কি তোর ভরসা নেই? আরিয়া আর কিছুই বলতে পারল না। কী বা বলবে সে? যার জন্য সে এত কষ্ট পাচ্ছে, ভেতরটা মুচড়ে উঠছে, হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেই পাষাণ হৃদয় লোকটাই তো তাকে অগ্রাহ্য করলো। কোন মুখে সে কাউকে কিছু বলবে আর? মিনারা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বুঝিয়ে বললেন অনেক কথা। তারপর ঈশানের উদ্দেশ্যে বললেন, আর ওকে তৈরি করে নিচে নিয়ে আয়, তারা এসেছে অনেকক্ষণ। ঈশানী শুধু ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে। তারপর আয়রাকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। বিস্তৃত ড্রয়িং রুমে সজ্জিত আছে একটি বড় ঘিয়া কালারের সোফা সেট। তারই কোণ ঘেঁষে রাখা হয়েছে আর একটি ডাবল সিটের সোফা, আর তার বিপরীতেই সিঙ্গেল সোফা। সামনে রয়েছে টি টেবিল, যে এখন বিভিন্ন প্রকার নাস্তা, মিষ্টি, ফলমূল দিয়ে ভর্তি। ছেলের বাড়ি থেকে ছেলে আর তার মা বাবা এসেছে। ছেলের বাবা মা বসে আছে সামনের সোফায়। তাদের পাশের সোফায় বসেছে জাহিদ চৌধুরী এবং তারই পাশে বসেছে আরহান। তাদের বিপরীত পাশের সোফায় বসেছে ছেলে। বোনকে দেখতে আসছে বলে দ্রুত আরহানকে ডেকে পাঠিয়েছে জাহিদ চৌধুরী। আরহান যখন বাসায় আসে তখন বাহিরে মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টির ঝাঁপ একটু কমে এসেছে। বড়রা তখন কথা বলায় ব্যস্ত। এরই মধ্যে আয়রাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ঈশানী। আয়রার গায়ে বেগুনি রঙের জামদানি শাড়ি জড়ানো, গলায় ছোট্ট একটা হার আর কানে ছোট্ট দুল। মুখে কোনো প্রসাধনীর প্রলেপ নেই, একদম সাদা মাটা ভাবেই পাত্রপক্ষের সামনে এসেছে সে। ড্রয়িং রুমে এসে সালাম দিতেই ছেলের মা উঠে আসলেন সালামের উত্তর নিয়ে, তাকে নিজের পাশেই বসিয়ে দেয়। থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে বললেন, মাশাল্লাহ। আয়রা মুখ নিচু করে রেখেছে, এদিকে তার মন নেই। কিন্তু সে যদি একটু তাকাতো তাহলে দেখতে পেত দুটো তৃষ্ণার্ত চোখ তাকে কত মায়া ভরা দৃষ্টিতে দেখছে, যেন কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তারা। আয়রার মলিন মুখ দেখে থক করে উঠল তার হৃদয়। আয়রা তখনও মাথা নিচু, চোখে পানি টলমল করছে, যখন তখন বের হয়ে যাবে বোধহয়। সামনে থাকা যুবকটি এবার গলা খাঁকড়িয়ে দিল। তবুও আয়রার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়। চাতক পাখির ন্যায় চেয়ে থাকে আয়রার পানি। মা হয়তো ছেলের মনোভাব বুঝতে পারলেন, তাই আয়রার পাশে থাকা ভদ্রমহিলা বলে, আয়রা, মা, বাবুকে এই জুসটা দাও তো। আয়রা বিপাকে পড়ে, বাবুটা আবার কে এখানে? জিজ্ঞাসা দৃষ্টিতে ভদ্রমহিলার পানি চাইতেই তিনি ইশারায় ডান দিকেই ইশারা করলেন। আয়রা রয়ে শুয়ে জুসের গ্লাস হাতে নিয়ে ডান দিকে ঘুরতেই মুহূর্তেই জুসের গ্লাস হাত থেকে পড়ে যায়। সেই সাথে ডুকরে কেঁদে ওঠে আয়রা। এই তো তার প্রণয় কুমার, কি সুন্দর ফর্মাল পোশাক পরে
তারই বাড়িতে বসে বসে শরবত খাচ্ছে। আয়রার কান্না দেখে জাহেদ চৌধুরী আর আরহান ব্যস্ত হয়ে পড়ে। মিনারা বেগম হকচকিয়ে যায়। ঈশানীও অবাক হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আয়রা গিয়ে হামলে পড়ে তার প্রেমিক পুরুষের বুকে। কাঁদতে কাঁদতে ফুপিয়ে বলে ওঠে, তুমি এত পাষাণ হলে কিভাবে? জানো আমার নিঃশ্বাস আটকে ছিল, যে কোনো সময় ত্যাগ করে হয়তো আমি মরেই যেতাম। ইয়াসিন আয়রাকে আর একটু আগলে নেয়, মুহূর্তে এবার হাতের বাঁধন আলগা করে। আয়রার মাথায় ঘোমটা টেনে দিয়ে দিতে বলে, হুস, এরকম কথা বলে না। কি অবস্থা করেছ নিজের? তোমার বিয়ে অন্য কোথাও হতে দেব? এটা তুমি ভাবলে কিভাবে? সবটাই আমার প্ল্যান ছিল, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি এরকম হয়ে যাবে ভাবিনি। প্লিজ ক্ষমা করে দাও, এখন স্বাভাবিক হও, সবাই দেখছে প্লিজ। আয়রার জন্য এইমাত্রই বুদ্ধি হলো। রুমে তার বাবা, ভাই, মা সকলেই উপস্থিত। কি করে সে এরকম নির্লজ্জ হলো? ভালোবাসা হারিয়ে ফেলার ভয় তাকে গ্রাস করে ফেলেছিল, কাবু করে ফেলেছিল ভিতরের সত্তা। তাই তো ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে বোধ বুদ্ধি সব যেন পালিয়ে গিয়েছিল। সে দূরে সরে আসলো, মাথা নিচু করে রইল। আরহান ব্রুকুচকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, তোমরা একে অপরকে চেনো? আয়রা কিছু বলতে পারলো না। ইয়াসিন গুছিয়ে শর্টকাটে জানালো, সে আয়রাকে পছন্দ করে। বাসা থেকে বিয়ের কথা জানালে সে তার পরিবারকে আয়রার কথা জানায়। তার পরিবার হাসি মুখেই মেনে নেয় একমাত্র ছেলের পছন্দের কথা বলে। ব্যস্ত হয়ে পড়ে মেয়ের বাসায় প্রস্তাব পাঠানোর জন্য। ভাগ্যক্রমে জাহেদ চৌধুরী এবং ইয়াসিন বাবা মির্জা খালেক একে অপরের পূর্ব পরিচিত, তাই সহজেই প্রস্তাব দিয়ে ফেলেন। আর পরিচিত বলে জাহেদ চৌধুরীও না করতে পারেননি। এ সব কিছু এত দ্রুত ঘটে যায় যে ইয়াসিন আয়রাকে কিছু জানার সুযোগই পায়নি। যখন পেয়েছে, ইচ্ছে করে আয়রাকে জানায়নি, উল্টো আয়রা বিয়ের কথা বলে এড়িয়ে গেছে। কিন্তু মেয়েটা যে নিজের এমন বিধ্বস্ত অবস্থা করবে সেটা ইয়াসিন কল্পনাও করেনি। প্রিয়তমার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেছে। এই মিষ্টি ফুলটাকে তার চাই। সব শুনে জাহেদ চৌধুরী বিয়েতে মত দিলেন। ছেলের পরিবার ভালো, তার উপর ছেলে মেয়ে দুজনকে পছন্দ করে, মাঝে সে ভিলেন সেজে কি করবে? আরহান ইয়াসিনকে আগে থেকেই টুকটাক চেনে। আরহানের জুনিয়র ছিল ইয়াসিন। সে জানে ছেলেটি ভালো এবং সুযোগ্য। তার চেয়েও বড় কথা, তার বোন এই ছেলেকে ভালোবাসে। নিশ্চয়ই তার বোন সুখে থাকবে এখানে, তাই তারও কোনো আপত্তি ছিল না। কিন্তু সবাইকে চমকে দিয়ে বেঁকে বসলো আয়রা নিজে। আসসালামু আলাইকুম। আজকের পর্ব কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তোমার আমার প্রেম পর্ব 5। বাহিরে ঝড় বৃষ্টির প্রকট কিছুটা কমলেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডেকে উঠছে। বাইরে থেকে মেঘের গর্জন শোনা গেলেও ড্রয়িং রুমে রয়েছে পিন পতন নীরবতা। সবাই আশ্চর্য আয়রার কথায়। যখন সকলে বিয়েতে মত দিয়েছে, তখনই আয়রা বলে উঠল, এই বিয়ে হবে না। সবাই অবাক চোখে তাকিয়েছিল তার দিকে। সবচেয়ে বেশি অবাক হয়েছিল ইয়াসিন। কি বলছে এই মেয়ে? মাথা তার কি ছিঁড়ে গেছে নাকি? সবার আগে ইয়াসিন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি? বিয়ে কেন হবে না? আয়রা রাগী চোখে তাকালো, তারপরই তেতে যাওয়া কণ্ঠে বলল, আমাকে পুতুল পেয়েছো তাই না? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? মনে হচ্ছিল আমি মরেই যাব, আর তুমি এসেছো আমাকে সারপ্রাইজ দিতে। তোমার সারপ্রাইজের কুলি মারি। বাবা, আমি ওনাকে বিয়ে করব না, অন্য কোথাও সম্বন্ধ দেখো। এক নাগারে কথা বলে হন হন করে নিজের রুমের দিকে ছুটল। তার পিছু ছুটল ঈশানীও। ইয়াসিন এখন দমে গেল। তার রাগিনী মারাত্মক রেগে গেছে। ইয়াসিনের মা এক দফা বকে ভাসিয়েছেন ছেলেকে, বাচ্চা মেয়েটাকে কত কাঁদিয়েছে এসব বলে বলে। ইয়াসিন কাচুমাচু করে জাহেদ চৌধুরী ও আরহানের উদ্দেশ্যে বললেন, আপনাদের অনুমতি পেলে আমি একটু ওর সাথে দেখা করতে চাই। রেগে আছে ভীষণও। আমি কি একটু বুঝিয়ে বলি প্লিজ? জাহেদ চৌধুরীর সহধর্মিনীর দিকে চাইলেন। মিনারা বেগম ঈশায় যাওয়ার অনুমতি দিতে বললেন। জাহেদ চৌধুরী অনুমতি দিতেই ইয়াসিন অস্থির হয়ে পড়ল। আরহান তাকে উপরে আয়রার রুমের সামনে নিয়ে গেল। দরজায় টোকা দিতেই ঈশানী দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল আরহান। আরহানের পিছন থেকে ইয়াসিন উকি দিল। আরহান ঈশানীকে রুম থেকে বের হওয়ার জন্য ইশারা করতেই ঈশানী বের হয়ে যায়। ইয়াসিন রুমে প্রবেশ করে দেখে তার রাগিনী পায়ের উপর পা তুলে আরাম করে জুস খাচ্ছে। ইয়াসিনকে দেখে থতমত খেয়ে দ্রুত দাঁড়াতে গিয়ে নিজের পায়ে
জিঞ্জের গায়ে জুসের আংশিক ফেলে দেয়। হিচকি উঠে যায় তার। ইয়াসিন ব্যস্ত হয়ে পাশের টেবিল থেকে পানি নিয়ে দেয় আয়রার হাতে। আয়রা এক ঢোকে পানি শেষ করে তাকায় ইয়াসিনের দিকে। ইয়াসিন ভ্রু কুচকে তার দিকেই চেয়েছে, তারপর বলে, আমাকে নিচে টেনশনে ফেলে ম্যাডাম এখানে জুস খাচ্ছে, বাহ দারুণ। আয়রা মুখ ভেঙচি দেয়, তারপর মুখ বাঁকিয়েই বলে, কিসের টেনশন? আপনি তো চিলে ছিলেন, বলেছিলেন আমায় বিয়ে করে নিতে, তাই না? এখন সেটাই করবো। তৎক্ষণাৎ ইয়াসিন হাঁটু গেড়ে বসে আয়রার সামনে, তার পা নিজের হাঁটুর উপরে নিয়ে তাতের উপর একটি সুন্দর নুপুর পরিয়ে দিতে দিতে বলে, আমার আয়রা বিবি, একান্ত ক্ষমা প্রার্থনা করছি। এই নাবালক শিশুর নাদান ভুল মাফ করে অবশ্যই আপনার উদার ব্যক্তির পরিচয় দিবেন। আয়রা মিটিমিটি হাসে, কিন্তু উপরে কঠিন চেহারা প্রকাশ করে বলে, হয়েছে সরুন, এসবে আমি গলব না মোটেও। অনেক কষ্ট দিয়েছেন, আমি কিচ্ছু ভুলব না। ইয়াসিন উঠে দাঁড়ালো, আয়রার দিকে গভীর দৃষ্টি ফেলে বলল, ভুলতে হবে না সোনা, এই সামান্য কষ্টের বিনিময়ে সারা জীবনের সুখ দিব। তারপর আবার চোখ টিপ দিয়ে বলল, তবে তুমি এভাবে কথায় না বললে কিন্তু আমার কাছে দারুণ অস্ত্র আছে তোমাকে গলানোর জন্য। আয়রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কে এই লোক? তার প্রেমিক পুরুষ তো এমন ছিল না। সে তো আয়রার থেকে লজ্জাশীল এবং কঠোর ছিল। কি হলো তার? ইয়াসিন আরেকটু এগিয়ে গেল আয়রার দিকে, ফিসফিসিয়ে বলল, সেই অস্ত্র ব্যবহার করব নাকি? আয়রা বোকার মতো জিজ্ঞেস করলো, কি অস্ত্র? আয়রার বলার সঙ্গে সঙ্গে একজোড়া ঠান্ডা শীতল ওষ্ঠ স্পর্শ করলো আয়রার ওষ্ঠ। 2 সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল। আয়রার কপালের সাথে কপাল ঠেকে হাসকি স্বরে বলল, কেন পাগলামি করছো? তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমার লাগবে? তোমার থেকে নিজেকে দূরিয়ে রাখা সম্ভব না। তোমাকে ছাড়া এক মুহূর্ত চলবে না। রেগে থেকো না, তাড়াতাড়ি বধূ সাজে তোমায় নিয়ে যাব। তুমি শুধু নিজেকে মির্জা ইয়াসিনের বউ হওয়ার জন্য তৈরি করো আয়রা বিবি। আয়রা চোখ বন্ধ করেছিল। ইয়াসিনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রকাপে তীর তীর করে উঠছিল তার ওষ্ঠ, ছোট্ট সত্তা। ইয়াসিন আয়রার কপালে চুমু দিয়ে চলে গেল রুম থেকে। আয়রার অনুভব করতে লাগলো প্রিয় পুরুষের স্পর্শ, মাদকতা মেশানো প্রতিটি কথা। তারপর লজ্জায় লাল নীল হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ঈশানী আয়রার রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন থেকে আরহান ডেকে উঠল। ঈশানী পিছু ফিরে চাইতেই আরহান ভারী কণ্ঠে বলল, প্রচণ্ড মাথা ধরেছে, মাকে গিয়ে একটু বলো আমার জন্য কফি পাঠাতে। ঈশানী চাইল আরহানের পানে। চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। ভীষণ ক্লান্ত লাগছে তাকে। অসুস্থ কি না সেটা আন্দাজ করতে পারল না। মুখে শুধু ঠিক আছে বলে নিচে চলে গেল। ঈশানী নিচে এসে দেখে মেহমানরা চলে গেছে। বলছে শুক্রবারে সে বিয়ের ডেট ফিক্সড করবে। ঈশানী ভীষণ খুশি হলো। রান্নাঘরে গিয়ে দেখতে পেল ছোট মা নেই। বাড়ির পরিচারিকা থালা বাসন ধুচ্ছে। পরিচারিকাকে জিজ্ঞেস করলেন, ছোট মা কোথায়? পরিচারিকা, মেয়েটির নাম ময়না, সে নিজের কাজে ব্যস্ত থেকে বলল, খালাম্মার নাকি কোমরে ব্যথা উঠছে, তাই ঘরে গেছে বিরাম নিতে। কোনো কাম আছে নি আপামনি? ঈশানীর তাকে না বলি নিজেই কফি বসালো। ছোট মাকে এখন সে আর বিরক্ত করতে চায় না। নিজের মতো কফি বানিয়ে চললো আরহানের রুমের দিকে। আরহানের রুমের দরজা খোলাই ছিল, তবুও সে রুমের সামনে গিয়ে মৃদুস্বরে গিয়ে ডাকলো, আসবো? ভেতরের থেকে কোনো সারা শব্দ না পেয়ে ঈশানী এবার উকি দিল। দেখতে পেল আরহান লম্বা হয়ে শুয়ে আছে। দোনা মোনা করে সে ভিতরে ঢুকলো। বেডসাইডের পাশের টি টেবিলে কফির মগ রাখলো। চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে হলো এক্ষুনি কফিটা না খেলে ঠান্ডা হয়ে যাবে। সে কি ডাকবে তাকে? লোকটা কি আসলেই ঘুমিয়েছে? ঘুমিয়েছে কি সেটা নিশ্চিত হতে ঈশানী কিছুটা ঝুঁকে গেল আরহানের দিকে। নিজের ঘাড় নামিয়ে আরহানের মুখের দিকে তাকে একটা চুটকি দিল। আরহানের কোনো সারা শব্দ না পেয়ে তাকে দেখার চেষ্টা করলো আরহানকে। আর একটু ঝুঁকে গেল। ঠিক সেই মুহূর্তেই চোখ খুলে ফেললো আরহান। তার একদম মুখের সম্মুখেই আর একটি মুখ দেখতে পেল। ঈশানী ভীষণভাবে হকচকিয়ে গেল। চট করে মাথা তুলে নিবে তখনই আরহানও উঠে বসার চেষ্টা করতেই মুহূর্তেই দুজনের কপাল একে অপরের সাথে সংঘর্ষ করলো। ঈশানী নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে 2 কদম পিছিয়ে পড়ে যেতে নেয়।
আরহান খপ করে ঈশানীর হাত ধরে ফেলে, তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হাত টেনে ধরে। ঈশানী চোখ খিচে নেয় পড়ে যাওয়ার ভয়ে। পরক্ষণে অনুভব করতে পারে তার হাতে টান লাগছে এবং ঠিক তখনই তার মাথায় গিয়ে লাগে একটি শক্তপোক্ত বুকে। ঈশানী গিয়ে আছড়ে পড়ে আরহানের বুকে। আরহানের শরীরে ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণে ঈশানীর চোখ বুঝে নেয়। হার্টবিট দ্রুত চলতে থাকে তার। পরক্ষণেই দ্রুত উঠে পড়ে, সাফাই গাওয়া কণ্ঠে বলে, আসলে ঘুমিয়েছিলেন কিনা দেখছিলাম, কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার মুখের উপরে চড়ে দেখছিলে? আরহান ঈশানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। ঈশানী লজ্জায় মাথা নামিয়ে নেয়, বলে, ঠিক বুঝতে পারিনি এমনটা হবে, দুঃখিত। আরহান ভ্রু কুচকে তার দিকেই তাকিয়ে থাকে। ঈশানী, আপনার কফি বলে এক দৌড়ে বেরিয়ে যায়। আরহান উঠে দাঁড়ায় কফি হাতে নেয় খাওয়ার জন্য। এক চুমুক খেতেই চোখ মুখ কুচকে ফেলে। এত মিষ্টি সে কখনোই খায় না, নিশ্চয়ই এই কফি তার মা বানায়নি। বিরক্ত হয়ে কফি রেখে দেয়। মাথা ব্যথাটা বেড়েছে তার ভীষণ। ঈশানীর আজকে শেষ পরীক্ষা ছিল। 1.5-2 মাস পরেই তার ফাইনাল পরীক্ষা। RRB এর তারিখ ঠিক হয়েছে এ মাসের 25 তারিখ। হাতে সময় কম। সবাই বিয়ের বন্দোবস্ত, বাজার করা, ইনভিটেশন পাঠানো এসবই ব্যস্ত। ঈশানীর একটু বাইরে যাওয়া প্রয়োজন। প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। তার চাচু বাসায় নেই, থাকলে সেই এনে দিত। উপায় না পেয়ে মিনারা বেগমের কাছে গিয়ে বলল, ছোট মা, আমার একটু বাইরে যাওয়া লাগবে, প্র্যাকটিক্যাল খাতা লাগবে, যাবো? মিনারা বেগম বাহিরে তাকালেন। বৈশাখ মাস চলছে। কাল রাতের ঝড়ের প্রভাব এখনও রয়েছে। আকাশ পরিষ্কার হয়নি এখনো। রাস্তায় হঠাৎ বৃষ্টি হলে মেয়েটা বিপাকে পড়বে। তখনই সিঁড়ি নামতে দেখা গেল আরহানকে। মিনারা বেগম আরহানকে ডেকে বলল, বাবা, ইস্যুকে একটু বাইরে নিয়ে যেত, ওর কিছু কেনার আছে। ঈশানী একবার বলার চেষ্টা করলো সে পারবে একা যেতে। মিনারা বেগম সেটা হাওয়ায় উড়িয়ে দিয়ে মৃদু ধমক দিলেন। ঈশানী দমে গেল। আরহানি ঈশার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বলে গটগট করে চলে গেল। ঈশানীও তৈরি হতে নিজের রুমে চলে গেল। আসসালামু আলাইকুম। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন।